ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 8টা। অফিসের সবাই চলে গেছে, শুধু আমার কিউবিকলের টেবিল ল্যাম্পটা চলছে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে এক টুকরো চাঁদের আলো, সোনালি। ও আমার খিটখিটে বদমেজাজি বসের একমাত্র মেয়ে। আমাদের এই ভালোবাসার সম্পর্কটা যেন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো। কিন্তু যখনই ও আমার সামনে এসে দাঁড়ায়, পৃথিবীর সমস্ত ভয়, সব নিয়ম এক নিমেষেই কর্পূরের মতো উড়ে যায়। ওর কাজল কালো চোখের দিকে তাকালে নিজেকে হারিয়ে ফেলা ছাড়া আমার আর কোনো উপায় থাকে না। কি ব্যাপার সবুজ সাহেব, ফাইলপত্রের দিকে তাকিয়ে এত গভীরভাবে কি ভাবছেন? ফাইলগুলোতে কি আমার ছবি প্রিন্ট হয়ে বেরিয়েছে নাকি অন্য কিছু? হাত থেকে ফাইলটাকে সরিয়ে রেখে সোজা হয়ে বসে ওর চোখে চোখ রেখে বললাম, ফাইলের পাতায় তোমার ছবি থাকলে তো কোনো কথাই ছিল না সোনালি। তাহলে হয়তো আমি 24 ঘন্টায় ওভারটাইম করতাম। বসের বকুনিও তখন মিষ্টি সুরের মতো শোনাত। আসলে আমি ভাবছিলাম, এই যে তুমি প্রতিদিন কোনো না কোনো বাহানায় বাবার অফিসে চলে আসো আর আমার টেবিলের সামনে এসে দাঁড়াও, যদি কেউ দেখে ফেলে, বিশেষ করে তোমার বাবা। দেখো, আমি কি আমার বাবাকে ভয় পাই নাকি? আর তাছাড়া আমি তো এখানে আমার বাবার প্রিয়, সবচেয়ে বিশ্বস্ত এমপ্লয়ের সাথে দেখা করতে এসেছি। এতে দোষের কি? আচ্ছা সবুজ, সত্যি করে বলো তো, তোমার কি আমার এখানে আসাটা ভালো লাগে না? আমি চলে যাব? আরে না না, একদম না। তুমি চলে গেলে এই নিষ্প্রাণ অফিসটা তো মরুভূমি হয়ে যাবে। আর সত্যি বলতে সারাদিন এই ফাইলপত্র আর কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো ক্লান্ত হয়ে যায়। তখন তোমাকে এক পলক দেখলেই আমার সমস্ত ক্লান্তি উধা হয়ে যায়। তুমি আমার এই একঘেয়ে জীবনের একমাত্র রঙিন ক্যানভাস সোনালি। উফ, তোমার এই গুছিয়ে কথা বলাটাই আমাকে পুরো পাগল করে দেয়। জানো সবুজ, বাসায় যখন বাবা তোমার কাজের প্রশংসা করে, তখন আমার বুকটা গর্বে ভরিয়ে ওঠে। মনে মনে বলি, বাবা, তুমি যার এত প্রশংসা করছো, সে যে তোমার মেয়ের মনের সিংহাসনটা অনেক আগেই দখল করে বসে আছে। সেটা যদি জানতে। সেটাই তো ভয়ের ব্যাপার সোনালি। তোমার বাবা আর যাই হোক, একজন ভীষণ কড়া মানুষ। ক্লাসের ফার্স্ট বয় বা অফিসের বেস্ট পারফর্মার হওয়া এক জিনিস, আর নিজের আদরের একমাত্র মেয়ের হাতটা অন্য কারোর হাতে তুলে দেওয়াটা সম্পূর্ণ অন্য জিনিস। আমাদের এই সামাজিক দূরত্বের দেওয়ালটা যখন ভাঙার সময় আসবে, তখন উনি কিভাবে রিয়াক্ট করবেন তা ভেবে মাঝে মাঝে আমার বুকটা কেঁপে ওঠে। আমার দিকে তাকাও সবুজ, আমার চোখের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ? ভয় নাকি অগাধ বিশ্বাস? আমি জানি আমাদের পথটা সহজ নয়। বাবা হয়তো রেগে যাবেন, হয়তো অনেক ঝড় আসবে, কিন্তু যদি আমরা একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখি, তাহলে কোনো ঝড়ই আমাদের আলাদা করতে পারবে না। আমি শুধু তোমার হতে চাই সবুজ। এই সোনালি শুধু সবুজের বুকেই মানায়। সোনালির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবেগময় কণ্ঠে বললাম, সোনালি, তোমার এই কথাগুলো শুনলে মনে হয় আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে একাই লড়ে যেতে পারবো। তোমার চোখের ওই মায়ায় আমি সারা জীবন বন্দী হতে রাজি। জানো, আজ যখন বিকেলে বৃষ্টি পড়ছিল, তখন বারান্দায় দাঁড়িয়ে তোমার কথাই ভাবছিলাম। মনে হচ্ছিল, যদি এই মুহূর্তে তোমাকে নিয়ে কোনো নির্জন রাস্তায় হাত ধরে হাঁটতে পারতাম, চারিদিকে যেখানে কেউ থাকবে না, শুধু বৃষ্টির শব্দ আর আমার হৃস্পন্দন। সোনালি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসে, তারপর চোখের কোণ দিয়ে আমার দিকে একটু তাকাই। সত্যি তুমি বৃষ্টিতে আমার সাথে ভিজতে চাও? তাহলে চলো না, আজই যাই। এখন তো বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর অফিসে তো পুরো খালি। পাগল মেয়ে একটা। এখন বাইরে গেলে তোমার বাবা যদি জানতে পারেন, তবে আগামীকালই আমার চাকরি ডট। আর চাকরি গেলে বসের মেয়ের সাথে প্রেম করার যোগ্যতাটাও যে হারাতে হবে। সব সময় শুধু চাকরি আর বাবার ভয়। আমি তো ভাবলাম তুমি অনেক সাহসী। একটা মেয়ের জন্য তার ভালোবাসার মানুষের কাছে সাহসের চেয়ে বড় কোনো উপহার হতেই পারে না সবুজ। আমার উপর রাগ করো না সোনালি।
আমার সাহস দেখতে চাও? আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সোনালির খুব কাছে এসে ওর কাঁধে হাত রাখলাম। এই যে তোমার এত কাছে দাঁড়িয়ে আছি, তোমার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করছি। বসের কেবিনের ঠিক বাইরে দাঁড়িয়ে বসের মেয়ের চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলছি। এর যে বড় সাহস আর কী বা হতে পারে বলো? আবার হৃৎপিণ্ডটা এখন যেভাবে স্পন্দিত হচ্ছে তা শুনলে তুমি যদি বুঝতে পারতে যে তোমাকে হারানোর ভয়টা আমাকে সবচেয়ে বেশি সাহসী করে তোলে। তোমার এই বুকের ধুকপুকানিটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সবুজ। এটা শুধু আমার জন্য চলে, তাই না? সোনালির কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে বললাম, হ্যাঁ সোনালি, এটা শুধু তোমার নামে স্পন্দিত হয়। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা অনুভবে শুধু তুমি আর তুমিই আছো। তোমার সুবাস আমাকে মাতাল করে দেয়। মনে হয় সময়টা যদি এখানেই থেমে যেত, কোনো ভবিষ্যৎ নেই, কোনো অতীত নেই, শুধু এই বর্তমান মুহূর্তটা আর আমরা দুজন। আমি চাই না এই সময়টা কখনো শেষ হোক। তোমার বুকের এই ওমে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আচ্ছা সবুজ, আমাদের যদি কখনো অনেক বড় কোনো পরীক্ষা দিতে হয়, যদি বাবা আমাদের মেনে না নেয়, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? চোখ মেলে সোনালির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বললাম, যদি মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে চলে যায় তাও আমি তোমার কখনো হাত ছাড়ব না। সোনালি, আমি তোমাকে এতটাই গভীরভাবে ভালোবেসেছি যে তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকার মতো অসম্ভব। বসের মেয়ে হিসাবে নয়, আমি তোমাকে সোনালি হিসাবে ভালোবেসেছি, যে আমার অন্ধকার জীবনে বসন্তের হাওয়া নিয়ে এসেছে। আমি জানি আমার সবুজ কখনো হার মানতে পারে না। আজকের এই বৃষ্টি ভেজা রাতে তোমার এই কথাগুলো আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে। সোনালির চোখের জলটা আঙুল দিয়ে মুছিয়ে দিয়ে বললাম, থাকলি কাঁদে না। আমাদের ভালোবাসার গল্পে কোনো কান্নার জায়গা নেই। এখানে শুধু হাসি আর অফুরন্ত রোম্যান্স থাকবে। আচ্ছা, অনেক রাত হলো তো, এবার তোমাকে তো বাড়ি ফিরতে হবে। তোমার বাবা নিশ্চয় খোঁজ করছেন। উফ, ওই এক খিটখিটে বুড়োর জন্য আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে গেল। আচ্ছা যাচ্ছি, কিন্তু কাল সকালে অফিসে এসেই যেন আমি তোমার ডেস্কের উপর একটা লাল গোলাপ দেখতে পাই। এটা আমার হুকুম। জো হুকুম আমার রানী সাহেব। আপনার ইচ্ছা আমার কাছে শিরোধার্য। কাল সকালেই লাল গোলাপ আপনার টেবিলে পৌঁছে যাবে। সাবধানে যেও কিন্তু। ভালোবাসি, আমার সবুজ। শুভরাত্রি। নিজের বুকে হাত দিয়ে গভীর এক অনুভূতি নিয়ে বললাম, আমিও তোমাকে ভালোবাসি সোনালি, বড্ড ভালোবাসি। সোনালি চলে যাবার পরও ওর গায়ের সুবাসটা পুরো কেবিনে ভাসছে। আমি জানি আমাদের সামনের পথটা অনেকটা কঠিন, কিন্তু ওর ওই মায়াবী চোখ আর ভালোবাসার প্রতিশ্রুতি আমাকে যে কোনো পাহাড় টপকে যাওয়ার শক্তি দেয়। কালকের সকালটা যেন আরো সুন্দর হয়ে আসে। সোনালি চলে যাবার পর সারাটা রাত আমি চোখে এক ফোঁটা ঘুম জড়ো করতে পারিনি। ওর সুবাস, ওর ওই কাজল কালো চোখ আর মিষ্টি অভিমানগুলো আমার মনের কোণে সারা রাত ধরে কানাবাজি খেলছিল। সকাল হতেই আমি বসের কেবিনে ঢোকার আগেই সোনালির কথা মতো একটা তাজা টকটকে লাল গোলাপ কিনে ওর প্রিয় কাচের টেবিলটার উপরে রেখে এসেছি। ঠিক 10:30টায় অফিসের কাচের দরজা ঠেলে ও যখন ভিতরে ঢুকল, আবার হৃস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। আজ ও পরেছে একটা হালকা নীল রঙের শাড়ি, চুলে হালকা খোপা আর কপালে একটা ছোট্ট কালো টিপ। নীল শাড়িতে ওকে ঠিক যেন নীলপরি লাগছিল। বাহ, সবুজ সাহেব তো দেখছি একদম খাঁটি প্রেমিক। কথার খেলাপ করেননি। গোলাপটা কিন্তু ভীষণ সুন্দর, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। চারপাশে আর চোখে তাকিয়ে দেখে নিয়ে ফিসফিস করে বললাম, গোলাপের কি সাধ্য আছে যে সে তোমার সৌন্দর্যের সাথে তুলনা করবে? সোনালি,
নীল এই শাড়িতে তোমাকে আজ এত মোহনীয় লাগছে যে আমার অফিসের সমস্ত কাজ ফেলে শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সত্যি বলছি, আজ কাজে মন দেওয়া আমার পক্ষে অসম্ভব। তাই নাকি? কিন্তু আমার বাবা যদি জানতে পারেন যে ওনার বেস্ট এমপ্লয়ি আজ কাজের চেয়ে ওনার মেয়ের শাড়ির রঙের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা সবুজ, আজ লাঞ্চে কি এনেছো? আজ তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোতে গিয়ে লাঞ্চ বক্স আনতেই ভুলে গেছি। সম্ভবত ক্যান্টিনের ওই বিষাক্ত খাবারই আজ কপালে জুড়বে। কেন বলো তো? তাহলে তো খুবই ভালো হলো। আজ আমি বাড়ি থেকে একদম নিজের হাতে তোমার প্রিয় চিকেন বিরিয়ানি রান্না করে এনেছি। ঠিক দুপুরে একটাই অফিসের রুফটপে চলে আসবে, কিন্তু একটা মিনিটের জন্য দেরি না হয়। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। সত্যি? তুমি আমার জন্য রান্না করে এনেছো? সোনালি, তুমি যে আমার জন্য এত কিছু করো, মাঝে মাঝে মনে হয় আমি সত্যি খুব ভাগ্যবান। ঠিক আছে, ঘড়ির কাঁটায় 1টা বাজলেই আমি রুফটপে থাকবো। গুড বয়, আমি এখন চললাম, বাবার কেবিনে যেতে হবে। লাঞ্চে দেখা হচ্ছে। সোনালির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। ভালোবাসার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেন বেঁচে থাকার আসল রসদ। ঠিক 1টা বাজার 5 মিনিট আগেই আমি অফিসের ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে একটা বড় কৃষ্ণচূড়া গাছের ছায়ায় সোনালি দাঁড়িয়েছিল। দুপুরের মৃদু হাওয়া ও শাড়ির আঁচলটা উড়িয়ে দিচ্ছিল। সে এক অপূর্ব দৃশ্য। এই যে মিস্টার লতিফ, এসে গেছেন? আমি তো ভাবলাম কাজের চাপে আমাকে বুঝি ভুলেই গেলে। সোনালির কাছে গিয়ে দাঁড়িয়ে দুহাত দিয়ে নিজের কান ধরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললাম, এই সবুজ আর চাই করুক, তার সোনালিকে ভুলে যাওয়ার ভুল সে কোনো দিন করতে পারে না। উফ, বিরিয়ানির সুবাসে আমার পেটে চড়ুই পাখি নাচতে শুরু করেছে। কিন্তু তার চেয়েও বড় কথা, থোবাকে এই দুপুরের রোদে কৃষ্ণচূড়া নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আবার চোখটা জুড়িয়ে গেছে। অনেক হয়েছে রূপকথা গল্প শোনানো, এবার মুখটা খোলো তো দেখি। খুব তো সকাল থেকে খালি পেটে আছো। সোনালির হাত থেকে বিরিয়ানির লোকমাটা মুখে নিয়ে চোখ বন্ধ করে একটা তৃপ্তির হাসি দিলাম। অসাধারণ। সত্যি সোনালি, এই স্বাদের কাছে পৃথিবীর যে কোনো নামই রেস্তোরাঁ ফেল। তোমার হাতের রান্নায় যে এত জাদু আছে তা আবার বোধহয় কখনো জানা ছিল না। বাহ, প্রশংসায় তো পঞ্চমুখ দেখছি। তাহলে তো বিয়ের পর প্রতিদিন আমাকেই রান্নাঘরে পাঠাবে, তাই তো? সোনালির হাতটা আলতো করে চেপে ধরে বললাম, পাগল নাকি? আমি তোমাকে রান্নাঘরে বন্দি রাখার জন্য নিজের জীবনসঙ্গী করতে চাই না। আমি চাই তুমি আমার পাশে থাকবে। আমরা একসাথে রান্না করব, একসাথে ঘর গোছাবো। আমাদের একটা ছোট্ট সংসার থাকবে, যেখানে প্রতিদিনের শেষে তুমি আমার বুকে মাথা রেখে সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলে যাবে। তোমার এই কথাগুলো শুনলেই মনে হয় জীবনটা কত সুন্দর। জানো সবুজ, মাঝে মাঝে আমার খুব ভয় করে। বাবার কঠোর শাসনের বাইরে আমি কোনোদিন পা রাখিনি, কিন্তু তোমার জন্য আমি যে কোনো দেওয়াল ভাঙতে রাজি। আমি শুধু একটা জিনিস চাই, আমাদের এই বিশ্বাসটা যেন কখনো না ভাঙে। সোনালির চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কোনোদিন ভাঙবে না সোনালি, বিশ্বাস করো। আমার জীবনের ঝড়ঝাপটা অনেক আসতে পারে, কিন্তু তোমার প্রতি আমার এই ভালোবাসার শিকড় অনেক গভীরে। এই যে আজ কৃষ্ণচূড়া ফুলের কিছু পাপড়ি তোমার চুলে এসে পড়ছে, তোমাকে ঠিক যেন আমার ঘরের লক্ষ্মী মনে হচ্ছে। তুমি এত রোমান্টিক কেন বলো তো? তোমাকে যত বেশি জানি তত বেশি তোমার প্রেমে নতুন করে পড়ে যাই। আচ্ছা সবুজ, আমাদের একটা ছবি তোলো না। এই সুন্দর মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখতে ইচ্ছে করছে। পকেট থেকে মোবাইলটাকে বের করে বললাম, ঠিক বলেছ। এই মুহূর্তটা তো আমাদের জীবনের ডায়েরিতে সোনার হরপে লেখা থাকবে। আমি ফোনটাকে উঁচিয়ে ধরে সোনালির কাঁধে হাত রাখলাম। সোনালি আমার বুকে মাথা রেখে মিষ্টি করে হাসে।
ক্যামেরার শাটার ক্লিক করে ওঠে। বাহ, ছবিটা যা এসেছে না, পুরো পারফেক্ট। ওয়াও, সত্যি খুব সুন্দর এসেছে। এটা আমি আমার ফোনের ওয়ালপেপার করে রাখবো, কিন্তু সাবধান, বাবা যেন কোনোভাবে এটা না দেখে ফেলেন। হ্যাঁ, ওটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা সোনালি, আজকে সকালে আমি যখন বসের কেবিনে ফাইল দিতে গিয়েছিলাম, উনি আমার দিকে কেমন যেন একটা সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছিলেন। উনি কি আমাদের ব্যাপারে কিছু আঁচ করতে পারছেন? আমি ঠিক জানি না সবুজ, তবে কাল রাতে বাবা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি আজকাল এত ঘন ঘন অফিসে কেন আসি। আমি অবশ্য বানিয়ে বলেছি যে আমি ওখানে ইন্টার্নশিপের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে যাই, কিন্তু বাবা খুব তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, ওনাকে ফাঁকি দেওয়া সহজ নয়। সোনালির কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে একটু আশ্বস্ত করে বললাম, চিন্তা করো না সোনালি, যতক্ষণ আমরা একে অপরের প্রতি সৎ আছি ততক্ষণ কোনো সমস্যা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। চলো এবারে নিচে নামা যাক, বসের আবার সন্দেহ হতে পারে। চলো, কিন্তু আজ সন্ধ্যায় কিন্তু আমাদের সেই কফি শপে যাওয়া চাই। সেখানে তুমি আমাকে একটা সুন্দর গান গেয়ে শোনাবে, ঠিক আছে? গান? আমি তো গান গাইতে পারি না সোনালি, সুর কেটে গেলে কিন্তু কানে হাত দিতে হবে। সুর কাটুক আর যাই হোক, আমার সবুজের গলার ওই ভাঙা সুরটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি গান। সন্ধ্যায় কিন্তু আমি অপেক্ষা করব। আচ্ছা বাবা, তাই হবে, সন্ধ্যায় দেখা হচ্ছে। সোনালি যখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, ওর শাড়ির হালকা খসখস শব্দ আর সুবাসটা বাতাসে ভাসছিল। আমি জানতাম আমাদের এই লুকোচুরি খেলাটা বেশি দিন চালানো সম্ভব নয়। যে কোনো দিন বসের সামনে আমাদের এই সত্যিটা চলে আসতে পারে। কিন্তু সোনালিকে হারানোর চিন্তার চেয়ে ওর হাত ধরেই ভালোবাসার পথে হেঁটে যাওয়ার রোমাঞ্চটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। দেখা যাক সন্ধ্যায় আমাদের জন্য কি অপেক্ষা করছে। বিকেল গড়িয়ে তখন সবে সন্ধ্যা নেমেছে। শহরের রাজপথে নিয়ন আলোর মেলা। আমি কফি শপের কোণার টেবিলটায় বসে ছটফট করছিলাম। টেবিলের উপর দুটো কফি কাপের থেকে ধোঁয়া উঠছে। সোনালির আসার কথা ছিল ঠিক 6:30, কিন্তু এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 7টা বাজে। আমার বুকটা কেমন যেন দুরুদুরু করছিল। কোনো অশুভ সংকেত নয় তো? ঠিক তখনই কফি শপের কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকল সোনালি। কিন্তু ওর সেই চঞ্চল পা দুটো আজ কেমন যেন ভারী ঠেকল। চোখের কোণগুলো লাল আর ভেজা। ও এসে ধপ করে আমার সামনের চেয়ারটায় বসল। সবুজ, সব শেষ হয়ে গেল সবুজ। বাবা সব জেনে গেছেন, আমাদের সবকিছু শেষ হয়ে গেল। ব্যতিব্যস্ত হয়ে টেবিল পেরিয়ে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ব্যাকুল গলায় বললাম, সোনালি শান্ত হও, কেঁদো না প্লিজ, আগে আমার দিকে তাকাও, শান্ত হয়ে বলো কি হয়েছে। স্যার কিভাবে জানলেন? আজ দুপুরে আমরা যখন অফিসের সাথে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, বাবার এক বিশ্বস্ত পিএ নাকি দূর থেকে আমাদের দেখে ফেলে। সে বাবাকে গিয়ে সবকিছু বলে দেয়। আমি বাড়ি পৌঁছতেই বাবা আমার ফোনটা কেড়ে নেন। আমাদের চ্যাট, আমাদের ছবি সব বাবা দেখে ফেলেছেন। বাবা আজ যে রূপ ধারণ করেছিলেন, আমি ওনাকে কোনোদিন এতটা রাগে দেখিনি সবুজ। উনি আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমার মতো একটা সাধারণ চাকরিজীবীর সাথে উনি ওনার একমাত্র মেয়ের বিয়ে কিছুতেই দেবেন না। ভিতরটা যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল, কিন্তু নিজেকে শান্ত রেখে বললাম, স্যার স্যার আর কি বলেছেন সোনালি? আমার উপর ওনার রাগ হওয়াটা স্বাভাবিক, আমি ওনার বিশ্বাস ভেঙেছি। বাবা তোমাকে কালই চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, উনি আগামী সপ্তাহের মধ্যেই আমাকে জোর করে লন্ডনে ওনার বন্ধুর ছেলের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। ওরা নাকি আমাদের সম্পর্কটা চিরকালের মতো মিটিয়ে নিতে চায়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সবুজ, আমি ওনার কোনো কথাই মানবো না। চলো না, আমরা কোথাও পালিয়ে যাই। চোখ বন্ধ করে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললাম। তারপর সোনালির চোখের জলটা আলতো করে মুছিয়ে দিয়ে বললাম,
পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় সোনালি। আমরা যদি আজকে পালিয়ে যাই, তবে আমাদের এই পবিত্র ভালোবাসাটা সবার কাছে অপরাধী হয়ে থেকে যাবে। তোমার বাবার চোখে আমি একজন চোর প্রমাণিত হব, যে ওনার সরলতার সুযোগ নিয়ে ওনার মেয়েকে আর চাকরিটা চুরি করেছে। আমি আমাদের ভালোবাসাকে এইভাবে অসম্মানিত হতে দিতে পারি না। তাহলে তুমি কি করতে বলো? আমি কি লন্ডনে চলে যাব, অন্য কাউকে বিয়ে করে নেব? তুমি কি সেটাই চাও সবুজ? তোমার ভালোবাসার জোর কি এতটাই কম? সোনালির চিবুকটা আলতো করে নিজের দিকে ঘুরিয়ে চোখে এক বুক ভালোবাসা আর দৃঢ়তা নিয়ে বললাম, আমার ভালোবাসা জোর কতটা সেটা দেখার জন্যই হয়তো আজ আমাদের এই অগ্নি পরীক্ষা সোনালি। আমি তোমাকে খুব সহজে ওনার হাত থেকে কেড়ে নিতে পারতাম, কিন্তু আমি ওনার আশীর্বাদ নিয়ে ওনার বুক থেকে তোমাকে আমার বুকে জড়িয়ে নিতে চাই। কাল সকালে আমি অফিসে যাব, বসের মুখোমুখি দাঁড়াবো। না সবুজ, তুমি বাবাকে চেনো না। উনি রেগে গেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উনি তোমাকে অপমান করবেন, পুলিশে দেওয়ার হুমকিও দিতে পারেন। আমি তোমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। অপমান? যে মানুষটা তোমাকে এই পৃথিবীতে এনেছেন, এত বড় করেছেন, ওনার অপমান করার অধিকার আছে সোনালি। আমি ওনার রাগ মাথা পেতে নেব, কিন্তু ওনার চোখের দিকে তাকিয়ে ওনাকে বুঝিয়ে দেব যে ওনার মেয়ে কোনো ভুল মানুষকে ভালোবাসেনি। ওনার এই বিশ্বস্ত কর্মচারীটা ওনার মেয়ে সুখের জন্য নিজের জীবনটাকে পর্যন্ত বাজি রাখতে পারে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো সোনালি। পারবে না? পারবে না এই বিশ্বাসটুকু রাখতে? আমি তো তোমার এই সাহসীটি প্রেমে পড়েছিলাম সবুজ। আমার নিজের চেয়েও তোমার উপর বেশি বিশ্বাস আছে, কিন্তু আমার খুব ভয় করছে যদি বাবা তোমাকে কালই তাড়িয়ে দেন। চাকরিটা চলে গেলে আমি অন্য কোথাও কাজ খুঁজব, সততার খাটুনি দিয়ে আবার নিজেকে প্রমাণ করব, কিন্তু তোমার এই হাতটা আমি কোনোদিন ছাড়ব না সোনালি। সোনালি, কালকের দিনটা আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের দিন। তুমি শুধু কাল সকালে মনে মনে আমার জন্য একটু প্রার্থনা করো। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, তবে ওনার জেদ একদিন ভাঙবেই ভাঙবে। আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাসে তোমার জন্য প্রার্থনা করব সবুজ। তুমি কাল বাবার মুখোমুখি হবে, আর আমি ঘরে বসে তোমার দেওয়া ওই লাল গোলাপটা বুকে জড়িয়ে আমাদের ভবিষ্যতের স্বপ্ন বুনব। যদি বাবা তোমাকে আঘাত করেন, তবে জানবে সেই আঘাত আগে আমার বুকে এসে লাগবে। কফির কাপটা সোনালির দিকে এগিয়ে দিয়ে মুখে এক ভরসার মিষ্টি হাসি এনে বললাম, এবার কফিটা খেয়ে নাও তো লক্ষ্মীটি, ঠান্ডা হয়ে যাচ্ছে। কালকের সকালটা আমাদের ভাগ্য লিখবে, কিন্তু মনে রেখো, জয় আমাদের ভালোবাসারই হবে। আমার সবুজ যখন আমার পাশে আছে, তখন আমি যে কোনো ঝড়ের মুখোমুখি হতেই রাজি। আই লাভ ইউ সবুজ। আই লাভ ইউ টু সোনালি। কফি শপের আলো আধারির পরিবেশে সোনালির ওই ভেজা চোখের দিকে তাকিয়ে আমার মনের ভিতরের সমস্ত ভয় এক নিমেষেই কেটে গেল। আমি জানি কাল সকালে একটা বিরাট ঝড় আমার দিকে ধেয়ে আসছে। বসের গর্জন, চাকরি চলে যাওয়ার ভয়, সমাজের অপমান, সব একদিকে, কিন্তু অন্যদিকে আছে সোনালির ওই অগাধ বিশ্বাস আর ভালোবাসা। এই ভালোবাসার জন্য আমি হাসতে হাসতে যে কোনো কঠিন পথ পেরিয়ে যেতে পারি। কালকের সকালের সূর্যটা যেন আমাদের নতুন এক লড়াইয়ের সূচনা করতে চলেছে। সকাল 9:30। অফিসের কাজের দরজা ঠেলে যখন ভিতরে ঢুকলাম, চারিদিকে চেনা পরিবেশটা আজ কেমন অদ্ভুত আর থমথমে লাগছিল। সহকর্মীরা কেউ আমার দিকে তাকাচ্ছিল না, কেউ বা আর চোখে চেয়ে ফিসফিস করছিল। আমি জানি খবর রটে গেছে। আমি সোজা গিয়ে দাঁড়ালাম বসের কেবিনের সামনে। দরজায় নক করতেই ওপার থেকে একটা গম্ভীর আর ভারী গলা ভেসে এলো, কাম ইন। ভিতরে পা রেখে একটু এগিয়ে গিয়ে অত্যন্ত বিনীত কিন্তু সোজা গলায় বললাম, গুড মর্নিং স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? সাহস তো তোমার কম নয় সবুজ। আমারই নুন খেয়ে আমারই পিঠে ছুরি মারতে তোমার একটুও বাধল না?
যে মেয়েকে আমি রাজকন্যার মতো বড় করেছি ওনার দিকে চোখ তুলে তাকানোর সাহস তুমি পাও কি করে? এই নাও তোমার ডিসচার্জ লেটার। আজ এখনই তুমি এই অফিস থেকে বিদায় হবে। শান্তভাবে টেবিলের উপরে রাখা ডিসচার্জ লেটারটা হাতে তুলে নিয়ে স্যারের চোখের দিকে তাকিয়ে সরাসরি বললাম, স্যার, আপনার এই সিদ্ধান্তটা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে মেনে নিলাম। আপনার দেওয়া চাকরিটা আমি পেয়েছিলাম আমার যোগ্যতা দিয়ে, আর আজ চাকরিটা হারাচ্ছি আপনার ব্যক্তিগত রাগের কারণে। কিন্তু স্যার, আপনার এই বিশ্বস্ত কর্মচারীটা কোনো দিন আপনার পিঠে ছুরি মারেনি। আপনার মেয়েকে আমি ভালোবেসেছি আমার পুরো অস্তিত্ব দিয়ে। ওনার সম্মান নিয়ে খেলা করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ভালোবেসেছ? কোন যোগ্যতায় ভালোবেসেছ শুনি? তোমার মতো একটা মধ্যবিত্ত সামান্য মাইনের কর্মচারী আমার সোনালীর কি যত্ন নেবে? ও কোনো রকম অভাব না দেখে বড় হয়েছে, তুমি ওকে কোন রাজপ্রাসাদে রাখবে? স্যার, আমি হয়তো কোনো বড় প্রাসাদের মালিক নই, কিন্তু আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিতে পারি, আপনার মেয়েকে আমি আমার ভালোবাসার এমন এক প্রাসাদে রাখব যেখানে কোনো অভাব ওনার মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আপনি আমার সততা আর কাজের প্রশংসা নিজেই হাজারবার করেছেন। যে ছেলে নিজের কাজে এতটা সৎ, সে ওনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি কতটা সৎ হতে পারে তা নিশ্চয়ই আপনার অজানা নয়। আজ আপনি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিতে পারেন স্যার, কিন্তু সোনালীর মন থেকে আমাকে কিভাবে তাড়াবেন স্যার? বাবা, সবুজকে চাকরি থেকে তাড়ানোর আগে আমাকে ওই বাড়িয়ারি শহর থেকে তাড়িয়ে দাও, কারণ সবুজ যেখানে থাকবে এই সোনালিও সেখানেই থাকবে। সোনালী, তোমার এত বড় সাহস! তুমি আমার অমতে এই সামান্য ছেলের হাত ধরে আমার মুখের উপর কথা বলছো? চলে যাও এখান থেকে। আমি কোথাও যাব না বাবা। তুমি সব সময় চেয়েছো তোমার একমাত্র মেয়ে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়। তুমি যাকে লন্ডনে কোটিপতির ঘরে পাঠাতে চাইছো, সে কি পারবে আমাকে সবুজের মতো ভালোবাসতে? এই যে আর সবুজ চাকরি চলে যাওয়ার ভয় তুচ্ছ করে তোমার এই ভয়ঙ্কর রাগের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে আমার হাতটা ধরে রেখেছে, এই সাহসের চেয়ে বড় কোনো ঐশ্বর্য কি অন্য কারোর কাছে আছে বাবা? তুমি যদি আজ সবুজকে তাড়িয়ে দাও, তবে তুমি তোমার জামাইকে নয়, নিজের আদরের মেয়ের হাসি খুশি প্রাণটাকেও চিরকালের মতো বিদায় করে দেবে। সোনালি, স্যারের সাথে এভাবে রেগে কথা বলো না। উনি তোমার বাবা। ওনার রাগটা আমাদের উপর অন্যায় নয়, ওনার ভালোবাসা আর উদ্বেগের কারণে একটা বহিঃপ্রকাশ। স্যারের দিকে ঘুরে দাঁড়িয়ে ওনার পায়ের কাছে হাঁটু কেড়ে বসে ওনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে, স্যার, আজ আমি আপনার বসের আসনে বসা মানুষটাকে বলছি না। আজ আমি একজন বাবার কাছে ওনার জীবনের সবচেয়ে বড় ধন, ওনার একমাত্র রাজকন্যার হাতটা ভিক্ষে চাইছি। আমাকে একটা সুযোগ দিন স্যার। আমি 1 বছরের মধ্যে নিজেকে এমন এক উচ্চতা নিয়ে যাব যেখানে দাঁড়িয়ে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে আপনার মেয়ে কোনো ভুল মানুষকে বেছে নেয়নি। প্লিজ বাবা, আমাদের আলাদা করো না। আমাদের এই ভালোবাসাকে একটা সুযোগ দাও। আমি সবুজকে ছাড়া সত্যি মরে যাব বাবা। কেবিনের চারিদিকের বাতাস যেন থমকে গেল। স্যার স্তব্ধ হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। ওনার যে চোখ দুটোতে একটু আগেও রাগের আগুন জ্বলছিল, সেই চোখে এবার এক ফোঁটা জল চিকচিক করে উঠল। হয়তো একজন বাবা হিসাবে ওনার ভিতরের জেদটা আমাদের এই পবিত্র খাঁটি ভালোবাসার কাছে হেরে গেল। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের দুজনের হাতটাকে আলতো করে চেপে ধরলেন। উঠে দাঁড়াও দুজনে। আমি জীবনে অনেক বড় বড় ডিল সই করেছি, অনেক কঠিন মানুষকে কুপকাত করেছি, কিন্তু আজ আমার নিজের মেয়ের চোখের জল আর এই ছেলের অটল আত্মবিশ্বাসের কাছে আমি হেরে গেলাম। সবুজ, তুমি সত্যিই খুব জেদি ছেলে। যদি কাজের মতো ভালোবাসাতেও তোমার এই জেদটা সত্যি হয়, তবে আমি এই হেরে যাওয়াটা আনন্দের সাথে মেনে নিলাম। আমার সোনালীকে আমি তোমার হাতেই সঁপে দিলাম। বাবা, ও বাবা, আই লাভ ইউ সো মাচ। তুমি পৃথিবীর সেরা বাবা। স্যারের হাতটা নিজের মাথায় নিয়ে পরম শ্রদ্ধায় বললাম, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব।
দেখলে তো, আমাদের ভালোবাসার জয় হলো। আমি বলেছিলাম না, আমার সবুজ কখনো হার মানতে পারেই না। সোনালির চোখের দিকে তাকিয়ে ওর হাত দুটো নিজের বুকের উপর চেপে ধরে পড়লাম, সোনালি, আজকের এই আনন্দের দিনে আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত খুশি আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়েছে। বসের কেবিনের এই চার দেওয়ালে বন্দি থেকেও আমাদের মনের আকাশটা আজ পুরো উন্মুক্ত। আজ থেকে আমাদের এই লুকোচুরি শেষ হলো। এবার আমাদের নতুন এক স্বপ্নের পথ চলা শুরু, যে পথে থাকবে শুধু তুমি, আমি আর আমাদের এই এক পৃথিবী ভালোবাসা। আজ থেকে এই সোনালি শুধু ওর সবুজের বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দেবে। আই লাভ ইউ আমার সবুজ। আই লাভ ইউ টু আমার সোনালি। আমাদের এই ভালোবাসার গল্পটা চিরকাল অমর হয়ে থাকবে। বিয়ের পর দেখতে দেখতে 2 বছর কিভাবে যে মেঘের মতো উড়ে গেল টেরও পেলাম না। বসিরে দেওয়া সেই কঠিন চ্যালেঞ্জ আর সমাজের হাজারো নীরব প্রশ্নকে আমরা দুজনে হারিয়ে দিয়েছি। নিজের সততা আর কঠোর পরিশ্রম দিয়ে অফিসে পদোন্নতি পেয়ে আজ আমি ব্রাঞ্চের হেড। সোনালি আর আমার সেই ছোট্ট সংসারটা এখন ভালোবাসার আলোয় কানায় কানায় পূর্ণ। কিন্তু জীবনের গতি বাড়লে যেন সময়ের হিসাব মেলা কঠিন হয়ে পড়ে। প্রজেক্টের ব্যস্ততা, কনফারেন্স আর মিটিংয়ের ভিড়ে ইদানিং সোনালিকে একদম সময় দিতে পারছি না। আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। বিকাল থেকে ভেবেছিলাম জলদি বাড়ি ফিরব, কিন্তু টেবিলে ফাইলের পাহাড় আর ইমার্জেন্সি অডিটের চাপে ঘড়ির কাঁটায় এখন রাত 8টা বাজতে চলল। অফিসের শান্ত আলোয় আমি একা বসে আছি, আর বুকের ভিতর অপরাধবোধের একটা বিশাল পাথর চেপে বসে আছে। হঠাৎ কিউবিকলের দরজাটা ভারী শব্দ ঠেলে ভিতরে ঢোকে। সোনালি পরেছে একটা ঘন বেগুনি রঙের জামদানি শাড়ি, চুলে তাজা বকুল ফুলের গাছরা, কপালে একটা ছোট্ট কালো টিপ, কিন্তু চোখ দুটোতে অভিমানের রাগে লাল হয়ে আছে। হাত দুটো বুকের মধ্যে শক্ত করে বেঁধে আমার টেবিলের সামনে এসে দাঁড়ায়। গলার স্বর কিছুটা কাঁপা কিন্তু তীব্র। ওয়াও, দুর্দান্ত, সত্যি অসাধারণ সবুজ সাহেব। আপনার এই ফাইলপত্রের পাহাড় আর কম্পিউটারের কৃত্রিম আলোচ্ছে আমাদের জীবনের সুন্দর দিনগুলো বোধহয় একটুও মূল্যবান নয়, তাই না? তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অপরাধীর মতো সোনালির দিকে এগিয়ে গিয়ে 2 হাত বাড়ানোর চেষ্টা করে বললাম, সোনালি, তুমি এই রাতে অফিসে? বিশ্বাস করো সোনা, আমি মন থেকে চেয়েছিলাম আজ বিকেল 5টার মধ্যে কাজ গুটিয়ে নিতে, কিন্তু আচমকা হেড অফিস থেকে অডিটের একটা জরুরি ফাইল পাঠালো, আর আমি না থাকলে খুব বড় সমস্যা হয়ে যেত। এক ঝটকায় আমার হাতটাকে নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সে পিছিয়ে যায়। চোখের কোণে জমে থাকা জলটা গালের মধ্যে গড়িয়ে পড়ে। প্রতিটা বিশেষ দিনে তোমার এই একই বাধা ধরা কথা, জরুরি ফাইল, প্রজেক্ট সাবমিশন। সবুজ, তুমি কি সত্যিই ভুলে গেলে আজ কি দিন? আজ আমাদের অ্যানিভার্সারি। আমি সকাল থেকে কত আশা নিয়ে পুরো ঘরটা সাজালাম, নিজের হাতে তোমার পছন্দের খাবারগুলো রেঁধে টেবিল সাজিয়ে অপেক্ষা করছিলাম, আর তুমি 8:30 বাজিয়ে নিজের এসি রুমে বসে কাগজ নাড়াচাড়া করছো। সোনালির কথা শুনে আমি খুবই অনুতপ্ত হলাম। তাই সোনালির আরও কাছে এসে সোনালির কাঁধে আলতো করে হাত রেখে পকেট থেকে একটা ছোট্ট মখমলের বক্স বের করে ওর সামনে খুলে পড়লাম, আমি কিচ্ছু ভুলিনি সোনালি। আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র দিনটাকে আমি 1 সেকেন্ডের জন্য ভুলতে পারি না। এই দেখো, এটা আমি 1 মাস আগে থেকে অর্ডার করে বানিয়ে রেখেছিলাম, শুধু আজ তোমার গলায় পরিয়ে দেবো বলে। আমি তোমার এই দামি হিরে জহরত চাইনি সবুজ, আমি তো শুধু তোমার কিছুটা সময় চেয়েছিলাম। বিয়ের আগে যখন তোমার কিছুই ছিল না, তখন কিন্তু তোমার কাছে আমার জন্য ঘন্টার পর ঘন্টা সময় ছিল, হাজারটা মিষ্টি কথা ছিল। আর আজ তুমি বড় পদে বসেছো, ক্ষমতা এসেছে, কিন্তু আমার সেই পুরনো সবুজটাকে যেন আমি কর্পোরেট দুনিয়ার ভিড়ে ধীরে ধীরে হারিয়ে ফেলেছি।
সোনালির অভিমানী মুখটা আলতো করে নিজের দুই হাতে তালুতে ধরে ওর চোখের জলটা বুড়ো আঙুল দিয়ে মুছিয়ে দিয়ে অত্যন্ত আকুল কণ্ঠে বললাম, পাগল মেয়ে একটা। থোবার সবুজ কি কখনো হারাতে পারে? এই বুকের ভিতরটায় হাত রেখে দেখো তো, এই যে ধুকপুকানিটা শুনতে পাচ্ছ, এটা কার নামে চলে? আজও প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা স্পন্দনে শুধু তুমি আর তুমি আছো সোনালি। পদের দায়িত্ব বাড়ুক বা পৃথিবীর ভার বাড়ুক, আমার হৃদয়ের সিংহাসনে কেবল তুমিই বসে আছো। তুমি এত গুছিয়ে কথা বলতে পারো না সবুজ। চাইলেও আমি তোমার উপর বেশি সময় রাগ করে থাকতে পারি না, কিন্তু আমি যে সত্যি বড় একা বোধ করি। বাবা তো রিটায়ারমেন্টের পর বেশিরভাগ সময় নানা সামাজিক কাজে বা ট্রাভেল নিয়ে ব্যস্ত থাকেন, আর তুমি দিন রাত অফিস নিয়ে পড়ে থাকো। এই বিশাল বাড়িটায় আমি একা একা তোমার আসার অপেক্ষার পথ চেয়ে বসে থাকি। আমার বুকটা যে হাহাকার করে ওঠে। আর কোনো দিন একা থাকতে হবে না সোনালি। আমি আজই ম্যানেজমেন্টের সাথে কথা বলে রাখব। আগামী 2 সপ্তাহের জন্য আমি পুরোপুরি ছুটি নিচ্ছি। থোপাকে নিয়ে আমরা পাহাড়ের কোলে একটা শান্ত নির্জন কটেজে চলে যাব। কোনো ল্যাপটপ থাকবে না, কোনো কনফারেন্স কল থাকবে না, চারিদিকে শুধু কুয়াশা, ফাইনের বন, বৃষ্টি আর শুধু আমরা দুজন। এক মুহূর্তের জন্য আমার বুক থেকে মাথা তুলে তাকাই। চোখের জল শুকিয়ে সেখানে এক ঝিলিক শিশুসুলভ আনন্দ খেলে যায়। সত্যি বলছো সবুজ? একদম সত্যি? তুমি আমাকে নিয়ে পাহাড়ে যাবে, নাকি কাল সকালে উঠে আবার বলবে সরি সোনা, এমার্জেন্সি মিটিং আছে? যে হুকুম আমার রানী সাহেব। একদম পাক্কা প্রমিস। কোনো অফিস নয়, শুধু আমার সোনালির সাথে কাটানো হাজারটা রোম্যান্টিক মুহূর্ত। এখন বলো, আমার এই ক্ষুদ্র উপহারটা কি আপনার গলায় পরিয়ে দেওয়ার অনুমতি পাবো? লজ্জায় লাল হয়ে সোনালি একটু ঘুরে দাঁড়ায়। ঘাড়ের উপর থেকে বগুল ফুলের গাছড়া জড়ানো ঘন কালো চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে বলে, পরিয়ে দাও, তবে মনে রেখো শাস্তি কিন্তু পাওনা রয়ে গেল। বাড়ি চলো, বিরিয়ানি একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। অত্যন্ত যত্ন করে ওর গলার কাছে লকেটটাকে পরিয়ে দিই। তারপর পিছন থেকে সোনালির কোমরে হাত রেখে ওকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, আজ এই বিরিয়ানির সুবাসের চেয়েও থোপার গায়ের ওই বকুল আর পারফিউমের মিষ্টি সুবাস আমাকে বেশি মাতাল করছে সোনালি। চলো বাড়ি যাই। আজকে সারা রাত তোমার সমস্ত অভিমান আর শাস্তি আমি হাসি মুখে মাথা পেতে নেব। হঠাৎ কিউবিকলের দরজায় মৃদু ধাক্কা দিয়ে ভিতরে পা রাখেন সোনালির বাবা। হাতে একটা ছোট্ট ট্রাভেল ব্যাগ, মুখে সেই চেনা গম্ভীর কিন্তু স্নেহের হাসি। তা নবদম্পতির প্রেমে কি একটু বিঘ্ন ঘটালাম? বাবা, তুমি তুমি না বলে পরশুদিন ফারাক্কা ট্রিপ থেকে ফিরবে? মেয়ার জামাইয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী, আর বুড়ো বাবা উপস্থিত থাকবে না, তা হয় নাকি রে? তাছাড়া সবুজ, অফিসে ঢুকে শুনলাম তুমি নাকি এখনো বাড়ি যাওনি, তাই ভাবলাম সোজাসুজি এখানেই দেখা করে একবার একটা দারুণ সুখবর দিয়ে দিই। গুড ইভিনিং স্যার। আপনি হঠাৎ এভাবে? সব কিছু ঠিক আছে তো? সব একদম পারফেক্ট। সবুজ, বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে আমাদের সিঙ্গাপুরের নতুন এশিয়ান প্রজেক্টের পুরো চিফ হেড হিসেবে তোমাকেই লিড দেওয়া হচ্ছে। এটা আমাদের কোম্পানির জন্য সবচেয়ে বড় প্রজেক্ট। কিন্তু আগামী সপ্তাহে তোমাকেও 3 মাসের জন্য সিঙ্গাপুরে শিফট হতে হবে। এক মুহূর্তে আমার হাসির রেখা উধাও হয়ে যায়। বুকের ভিতরটা ছ্যাক করে ওঠে। সোনালির দিকে তাকিয়ে বললাম, সিঙ্গাপুর 3 মাসের জন্য? সোনালির মুখের সমস্ত আলো যেন এক নিমেষে নিভে যায়। ও থমকে দাঁড়ায়। তারপর দৌড়ে এসে আমার এক হাত শক্ত করে আঁকড়ে ধরে বাবার দিকে তাকাই। বাবা, 3 মাস? সবুজ আমাকে একা ফেলে 3 মাসের জন্য দেশের বাইরে থাকবে? তুমি এসব কি বলছো? নিজের মনেই অসীম হাহাকার আর ভারী এক অনুভূতি নিয়ে বললাম,
বসের কথাটা শোনার পর কিউবিকলের ভিতরের মোলায়েম আনন্দঘন মুহূর্তটা এক নিমেষে যেন জমে বরফ হয়ে গেল। 3 মাস, পুরো 90টা দিন। যে মেয়েটা আমাকে 3 ঘন্টা দেখতে না পেলে অভিমান করে সারা ঘর মাথায় করে তোলে, সে আমাকে ছাড়া 3টে মাস কিভাবে থাকবে? আমি সোনালির দিকে তাকালাম। ওর মুখে সমস্ত রক্ত যেন এক নিমেষে শুষে নেওয়া হয়েছে। ওনার কাজল মাখানো চোখের কোণে জল জমাট বাঁধছে। হাতটা আমার শার্টের হাতা এমনভাবে আঁকড়ে ধরেছে যেন আমি এখনই অদৃশ্য হয়ে যাব। আমি জানি খবরটা এই আনন্দের দিনে একটু বেখাপ্পা শোনালো। বিশেষ করে তোমাদের দুজনের জন্যই এটা মেনে নেওয়া খুব কঠিন। কিন্তু সবুজ, ভেবে দেখো, এই প্রজেক্টটা তোমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক হতে চলেছে। আমি এখন কাজ থেকে অবসর নিয়েছি, আর এই বিশাল কোম্পানির ভবিষ্যতের চাবিকাঠি তোমার মতো একজন সৎ মানুষের হাতে তুলে দিতে চাই। সিদ্ধান্তটা পুরোপুরি তোমার, সবুজ। বাবা, তুমি কিসের মানুষ বলো তো? তুমি কি সারা জীবন শুধু ফাইল, প্রজেক্ট আর কেরিয়ার ছাড়া আর কিছুই বোঝো না? আজ আমাদের অ্যানিভার্সারি। তুমি জানো আমরা কতদিন পর একটু শান্তিতে সময় কাটাচ্ছিলাম, আর তুমি এসেই এমন একটা বিষাদের খবর আমাদের মুখে ছুড়ে দিলে। সবুজ কোথাও যাবে না। আমি ওকে কোনো প্রজেক্টের বাহানায় 3 মাসের জন্য দূরে যেতে দেব না। সোনালির ব্যাকুলতা দেখে ওর হাত দুটো নিজের হাতের তালুতে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললাম, সোনালি, সোনা, শান্ত হ প্লিজ। বাবার দিকে এভাবে রেগে কথা বলো না। স্যার তো আমাদের ভালোর জন্যই ভেবেছেন। উনি আমার উপর এত বড় বিশ্বাসটা রেখেছেন। তুমি থামো সবুজ, একদম মিষ্টি কথা বলবে না। আমি খুব ভালো করে জানি ভেতরে ভেতরে তুমি ভীষণ খুশি হয়েছো। তোমার তো কাজ, প্রমোশন আর পাওয়ার পেলেই হলো। আমার দুঃখ, আমার ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে নেই। কিছুক্ষণ আগে পাহাড়ে নিয়ে যাওয়ার ছুরি ছুরি প্রমিস করলে, আর এখন সুযোগ পেয়ে 3 মাসের জন্য সিঙ্গাপুর যাওয়ার রাস্তা খুঁজছো, তাই না? সোনালি, অহেতুক বাচ্চা মানুষই করো না। আবেগ দিয়ে সংসার বা ভবিষ্যৎ ক্যারিয়ার করা যায় না। সবুজের এই সুযোগটা হাতছাড়া করা হবে চরম বোকামি। তুমি ওর স্ত্রী, তোমার উচিত ওকে উৎসাহ দেওয়া, এভাবে ওর পায়ে শিকড় হয়ে জড়িয়ে থাকা নয়। আমি কোনো যুক্তি শুনতে চাই না বাবা। যদি সবুজ সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ওই এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথেই আমিও এই বাড়ি ছেড়ে তোমার কাছে বা অন্য কোথাও চলে যাব। এই ফাঁকা বাড়িতে ওর স্মৃতি নিয়ে একা একা একদিন আমি থাকবো না। সোনালি কান্না চেপে রাখতে না পেরে এক ছোটে কিউবিকল থেকে বেরিয়ে করিডোর দিয়ে বাইরের দিকে দৌড়ে চলে যায়। সোনালির চলে যাওয়ার দিকে ব্যাকুল চোখে তাকিয়ে থেকে স্যারের দিকে মোড় নিয়ে বললাম, স্যার, আপনি প্লিজ সোনালির কথা কিছু মনে করবেন না। ও আসলে আপনাকে বা আমাকে আঘাত করতে চায়নি। ওকে আমি খুব ভালো করে চিনি। ও আমাকে ভীষণ ভালোবাসে বলেই এই হঠাৎ এত বড় দূরত্বের ধাক্কাটা সামলাতে পারছে না। আমি সব বুঝি, সবুজ। ও আমারও একমাত্র আদরের সন্তান। ওর মনের ভেতরের পাগলামিটা আমার অজানা নয়, কিন্তু বাস্তব বড় কঠিন। জীবনটা শুধু আবেগ দিয়ে চললে প্রফেশনাল লাইফে অনেক বড় মাসুল গুনতে হয়। তুমি ওকে একটু শান্ত করো, বুঝিয়ে বলো। আশা করি ও বুঝবে। আর যদি তুমি মনে করো যে না, পরিবার ছেড়ে যাওয়া সম্ভব নয়, তবে প্রজেক্টটা রিজেক্ট করার পূর্ণ অধিকার তোমার আছে। স্যার চলে যাওয়ার পর ফাঁকা কেবিনে আমি কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। মাথার ভিতর দুটো ভিন্ন স্রোত লড়াই করছিল। একপাশে আমার বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্নের কেরিয়ার, যা আমাকে স্যার আর সমাজের চোখে চিরকালের জন্য যোগ্য প্রমাণ করবে। আর অন্য পাশে আমার প্রাণের চেয়েও প্রিয় সোনালির বুক ফাটা ভালোবাসা আর অভিমান। গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছালাম। ড্রয়িং রুম পেরিয়ে বেডরুমে ঢুকে দেখি সোনালি ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। রাতের ঝোড়ো হাওয়া ওর সুবাসিত চুল আর বেগুনি শাড়ির আঁচল উড়িয়ে নিয়ে যাচ্ছে। পা টিপে টিপে আস্তে আস্তে সোনালির পিছনে গিয়ে দাঁড়াই। পিছন থেকে ওকে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরি। ওর কাঁধে চিবুক রেখে খুব মোলায়েম কণ্ঠে বললাম, সোনালি, আমার উপর এখনো এতটা রাগ জমে আছে? তুমি সত্যি চলে যাবে সবুজ? 3টে পুরো মাস, 90টা দিন আর 90টা দীর্ঘ রাত আমি তোমাকে ছাড়া কিভাবে একা কাটাবো? প্রতিদিন সকালে উঠে কার মুখের দিকে তাকাবো? কার শেষে সন্ধ্যায় দরজা খুলে কার জন্য মিষ্টি হাসবো? তুমি কি একবারও আমার কথা ভেবে দেখেছো?
সোনালির চিবুকটা আলতো করে নিজের দিকে ঘুরিয়ে ওর কাজল লেপে যাওয়া চোখের জল বুড়ো আঙুল দিয়ে মুছিয়ে দিয়ে বললাম, আমি যদি না যাই সোনালি, আমি যদি এখনই স্যারকে ফোন করে বলে দিই যে আমি সিঙ্গাপুর যাচ্ছি না, তোমার মুখের এই এক ফোঁটা হাসির চেয়ে বড় কোনো প্রমোশন বা কেরিয়ার আমার কাছে হতে পারে না সোনালি। তুমি তুমি সত্যি বলছো সবুজ? তুমি শুধু আমার ভালোবাসার জন্য তোমার এত বড় ড্রিম প্রজেক্টটা ছেড়ে দেবে? এই সুযোগটা কোরবানি দিয়ে দেবে? তুমি ছাড়া তো আমার কোনো স্বপ্নই সম্পূর্ণ হতে পারে না সোনালি। তোমার এই সবুজ তো তোমার ভালোবাসায় বেঁচে আছে। যে কাজে আমার সোনালির চোখের এক ফোঁটা জল আসে, সেই কাজ এই সবুজ হাসি মুখে পায়ে ঠেলে দিতে পারে। কাল সকালেই আমি অফিসে গিয়ে অফারটাকে ডিক্লাইন করে দেব। জানো সবুজ, তোমার এই নিঃস্বার্থ মনটার জন্যই আমি প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ি। কিন্তু সোনালি একটু থামে, আমার চোখের দিকে তাকাই। ওর চোখে যেন হঠাৎ এক গভীর উপলব্ধি আর পরিপক্কতার আলো ফুটে ওঠে। কিন্তু আমি কি সত্যি এতটা স্বার্থপর হতে পারি সবুজ? যে মানুষটা আমার জন্য নিজের কেরিয়ারের এত বড় সুযোগ বিসর্জন দিতে প্রস্তুত, আমি ওনার স্বপ্নের সামনে দেওয়াল হয়ে দাঁড়াবো? তুমি যদি আমার জন্য এই স্যাক্রিফাইসটা করো, তবে সারা জীবন আমি নিজের কাছে অপরাধী হয়ে যাব। কিন্তু তুমি না বললে 3 মাস আমাকে ছাড়া থাকতে পারবে না? পারবো না, কিন্তু তোমার ভালোবাসার বিশ্বাস আমাকে এই 90টা দিন সহ্য করার শক্তি দেবে। তবে আমার একটা শর্ত আছে সবুজ। কি শর্ত আমার রানী সাহেব? তোমাকে প্রতিদিন সকালে, দুপুরে আর রাতে কম করে 10 বার ভিডিও কল করতে হবে। আর সিঙ্গাপুর থেকে ফেরার পরই আমাকে সেই পাহাড়ের কটেজে নিয়ে যেতে হবে। পারবে তো? 1000 বার প্রমিস। আমার সোনালি যা বলবে তাই হবে। তোমার এই সবুজ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার আত্মার মন সব সময় তোমার এই বুকেই থাকবে। নিজের মনেই এয়ারপোর্টে লাঞ্চে বসে ঘড়ির কাঁটার দিকে তাকাই। সময় যেন আজ একদম স্তব্ধ হয়ে গেছে। সিঙ্গাপুরের ফ্লাইটের বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হতে আর মাত্র 8 ঘন্টা বাকি। গত 2 দিন সোনালি আমার জন্য একটা জামা কাপড়ও নিজে হাতে গুছিয়ে দেয়নি, কেবল গাল ফুলিয়ে সারা ঘর ঘুরে বেরিয়েছে। কিন্তু আজ সকালে যখন এয়ারপোর্টে আসার জন্য গাড়িতে উঠলাম, ও আমার হাতটাকে এমন করে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল যেন কোনো এক অদৃশ্য শক্তিতে সময়টাকে চিরকালের জন্য থামিয়ে দিতে চাই। কাঁচের দেওয়ালের ওপারের রানওয়েতে বিশাল বিশাল বিমানগুলো ডানা মেলে উড়াল দিচ্ছে, আর আমার বুকের ভিতরটা সোনালির বিরহ বেদনায় হু হু করে উঠছে। সবুজ, এখনো তো 30 মিনিট সময় আছে। চলো না বাড়ি ফিরে যাই। প্লিজ টিকিটটা ক্যান্সেল করে দাও না। আমার মনটা কেমন যেন কু গাইছে, বুকের ভেতরটা কেমন যেন হানচান করছে। তোমাকে ছাড়া এই 90টা দিন আমি কিভাবে বেঁচে থাকবো বলো তো? সোনালির দুটো নরম হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে চোখে একরাশ গভীর মায়া আর ভালোবাসা নিয়ে বলছি, পাগল মেয়ে একটা, মাত্র তো 3টে মাস, দেখতে দেখতে চোখের পলকেই কেটে যাবে। এই তো সেই দিনে তুমি নিজে আমাকে আসার অনুমতি দিলে, আর এখন এয়ারপোর্টের সিকিউরিটি গেটের সামনে দাঁড়িয়ে এভাবে কাঁদছো। তোমার চোখের জল দেখলে আমার সমস্ত প্রমোশন, সমস্ত প্রজেক্ট ভুলে তোমার হাত ধরে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করবে। একদম যাবে না। তুমি গিয়ে তোমার দায়িত্ব শেষ করো। কিন্তু মনে রেখো সবুজ, প্লেন সিঙ্গাপুরে ল্যান্ড করার সাথে সাথে প্রথম ফোনটা যেন আমার কাছে আসে। আর নিজের খেয়াল রেখো, ঠিক সময় খাওয়া দাওয়া করো। তুমি ছাড়া তো আমাকে বকার মতো আর কেউ নেই। আর তোমাকে ভালোবাসার মতো তো এই পৃথিবীতে আমার চেয়ে বড় আর কেউ নেই। মনে রেখো সোনালি, দূরত্ব কেবল আমাদের শরীরের হতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের যে গভীর বন্ধন, তার মাঝে দূরত্ব তৈরি করার সাধ্য এই বিশাল পৃথিবীর কোনো সাগরের নেই। তোমার এই সবুজ প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার কাছেই থাকবে। অল দ্য বেস্ট সবুজ। প্রজেক্টের সাফল্যের দিকে যেমন নজর রাখবে, তেমনই মনে রাখবে
দেশে তোমার স্ত্রী আর এই বুড়ো শ্বশুর তোমার অপেক্ষায় দিন গুনছে। বেশি ওভারটাইম করে নিজের শরীরটা নষ্ট করো না। থ্যাংক ইউ স্যার। আপনি সোনালির একটু খেয়াল রাখবেন, ও কিন্তু ভীষণ অবুঝ। ও আমারও একমাত্র রাজকন্যা সবুজ। তুমি একদম চিন্তা করো না। এবার সিকিউরিটির দিকে যাও, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সোনালির থেকে জীবনের সবচেয়ে কঠিন বিদায়টুকু নিয়ে আস্তে আস্তে সিকিউরিটি চেকের দিকে হেঁটে গেলাম। বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম। ও কাঁচের ওপারে দাঁড়িয়ে এক হাতে চোখ মুছছিল আর অন্য হাতে আমাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছিল। সিঙ্গাপুরে পৌঁছানোর পর প্রথম 2 সপ্তাহ যেন ঝড়ের গতিতে কেটে গেল। নতুন শহর, নতুন অফিস, দিন রাত এক করে খাটতাম। আর কাজ শেষে হোটেলে ফিরে সোনালির সাথে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলতাম। ওর মিষ্টি হাসি আর খুদে অভিমানগুলো দেখে সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। কিন্তু 3 নম্বর সপ্তাহে এসে হঠাৎ করেই কিছু ওলটপালট হয়ে যেতে শুরু করলো। হোটেল রুমের বারান্দায় দাঁড়িয়ে ফোনের স্ক্রিনের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে নিজের মনেই ভীষণ চিন্তিত হয়ে বলছি, ধুর, আজ নিয়ে পরপর 4 দিন হয়ে গেল। সোনালিকে কতবার রিং করলাম, ফোনটা বেজেই কেড়ে যাচ্ছে। না কোনো টেক্সটে রিপ্লাই দিচ্ছে, না ভিডিও কলে আসছে। আগে তো আমার ফোন একবার বাজলে লাফিয়ে উঠে ধরে ফেলত। কি হলোটা কি ওর? শরীর খারাপ করেনি তো? বাবাও তো ফোন তুলছে না। হঠাৎ আমার ফোনের নোটিফিকেশন বেজে ওঠে। সোনালি থেকে একটা সংক্ষিপ্ত টেক্সট মেসেজ উঠে এসেছে। সবুজ, আমাকে আর বারবার ফোন বা মেসেজ করো না, আমি খুব ব্যস্ত আছি। কিছুদিন আমাদের কথা না বললেই ভালো হয়। মেসেজটা পড়ে মনে হলো মাথার উপর বুঝি বাজ ভেঙে পড়ল। নিজের মনেই চিৎকার করে উঠে বলছি, ব্যস্ত? কিছুদিন কথা না বললেই ভালো হয়। যে সোনালি 1 ঘন্টা কথা না বললে পাগল হয়ে ঘর মাথায় করে তুলতো, সে আমাকে আজ এসব কি লিখছে? কোনো বিপদ হলো না তো? নাকি আমার কোনো ব্যবহারে ও মারাত্মক আঘাত পেল? আর 1 সেকেন্ডও সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে বাবাকে ডাইরেক্ট ফোন করি। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ হয়। স্যার, স্যার, সোনালির কি হয়েছে? ও আমার ফোন ধরছে না কেন? আর আমাকে এমন একটা অদ্ভুত নিষ্ঠুর মেসেজ কেন পাঠালো স্যার? বাড়িতে সব কিছু ঠিক আছে তো? সবুজ, সোনালি এখন তোমার সাথে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তুমি সিঙ্গাপুরে নিজের প্রজেক্টের দিকে মন দাও। আজেবাজে চিন্তা করে কোম্পানির কাজ নষ্ট করো না। হাত পা মুহূর্তের মধ্যেই বরফের মতো ঠান্ডা হয়ে আসে। বুকটা কাঁপতে থাকে। স্যার, আমার কাছে কিচ্ছু লুকোবেন না স্যার। আমার সোনালির কি হয়েছে? ও কি অসুস্থ? আমি প্রজেক্টের সমস্ত কাজ ফেলে এক্ষুনি দেশে ফিরছি। একদম নয় সবুজ, তুমি এখন কোনোভাবেই আসতে পারবে না। সোনালি তোমার সাথে আপাতত কোনো সম্পর্ক বা যোগাযোগ রাখতে চায় না, এটাই কঠিন সত্যি। তুমি প্রজেক্ট শেষ করে তবেই আসবে। হাতের মধ্যে ফোনটা নিয়ে আমি ঘরের মাঝে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। জানালার বাইরে সিঙ্গাপুরের চোখ ধাঁধানো নিয়ন আলো আর ঝলমলে শহরটা যেন আমার চোখের সামনে নিমেষেই আধারে ঢেকে গেল। আমার সোনালি, আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষই, সে যে আমার সাথে কথা বলতে চায় না। কি এমন ঘটল আমার অনুপস্থিতিতে, যা আমাদের এত বছরের বিশ্বাস আর ভালোবাসার মাঝে এক মুহূর্তের মধ্যে এমন পর্বতসম দেওয়াল তুলে দিল? না না, আমি আর একটা মুহূর্ত সিঙ্গাপুরে থাকব না। যে ভালোবাসার উপর আমার পুরো অস্তিত্ব টিকে আছে, সেই ভালোবাসায় যদি বিপদে পড়ে, তবে এই চাকরি আর প্রজেক্ট দিয়ে আমি কি করব? কালকের প্রথম ফ্লাইটেই আমাকে দেশে ফিরতে হবে। নিজের মনেই তীব্র এক মানসিক যাতনা আর উৎকণ্ঠা নিয়ে বললাম, সিঙ্গাপুর থেকে জরুরি ফ্লাইটে দেশে ফিরে এলাম। এয়ারপোর্ট থেকে লাগেজটা টেনেই সোজা বাড়ির উদ্দেশ্যে ট্যাক্সি নিলাম। মনের ভিতর হাজারটা কুসংক্রান্তি আর অজানা আশঙ্কা ডানা মেলছিল। যে সোনালি আমাকে 1 সেকেন্ড না দেখলে ব্যাকুল হয়ে উঠত, সে হঠাৎ কেন আমার সাথে সবকিছু যোগাযোগ বন্ধ করে দিল? গাড়িটা যখন বসের বাড়ির পরিচিত গেটের সামনে এসে থামল, দেখলাম পুরো বাড়িটা নিঝুম, থমথমে। কাঁপতে থাকা পায়ে ভিতরে পা রাখলাম। ড্রয়িং রুমের সোফায় একদম সোজা হয়ে বসে আছেন স্যার। ওনার চেহারায় এক চরম ক্লান্তি আর গম্ভীর বিষাদের ছাপ।
ছুটে গিয়ে স্যারের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, স্যার আমি চলে এসেছি। সোনালির কি হয়েছে স্যার? ও কোথায়? প্লিজ আমাকে বলুন, ও কেন আমার ফোন তুলছিল না? ও আমাকে অমন মেসেজ কেন পাঠালো স্যার? আমি তো তোমাকে বারণ করেছিলাম সবুজ এখন না আসতে। প্রজেক্টের সব কাজ ফেলে চলে এলে। তুমি তোমার ক্যারিয়ারের এত বড় ক্ষতি কেন করলে? স্যারের দুটো হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়লাম। ক্যারিয়ার ক্যারিয়ার দিয়ে আমি কি করব স্যার? যদি আবার সোনালি ভালো না থাকে, ওনার ভালোবাসা ছাড়া আমার যে কোনো অস্তিত্ব নেই। প্লিজ স্যার, ও কোথায় কোথায় আমাকে একটু দেখতে দিন। ও ভেতরেই আছে সবুজ, কিন্তু ঘরের ভেতরে যা দেখবে তার জন্য নিজেকে একটু শক্ত করো। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোনালির ঘরের দিকে ছুটলাম। ধরফর করা বুকে দরজার হাতলটা ঘুরিয়ে ভিতরে ঢুকলাম। ঘরের পর্দাগুলো সব টানা, আবছা অন্ধকার। বিছানার উপর ছোট হয়ে বসে আছে সোনালি। ওর মাথায় বরফের মতো সাদা গজ কাপড় আর ব্যান্ডেজ বাঁধা। মুখটা শুকিয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে, আর চোখে সেই চঞ্চলতার বদলে শুধু গভীর ক্লান্তি। আমি ঘরে ঢুকতেই ও চমকে উঠে আমার দিকে তাকালো। ছুটে গিয়ে সোনালির বিছানার পাশে হাঁটু কেড়ে বসে ওর দুটো হাত নিজের মুখের কাছে এনে ব্যাকুল হয়ে বললাম, সোনালি কি হয়েছে তোমার? এই মাথায় ব্যান্ডেজ কেন? আর তোমার চেহারা রেকিয়ে হাল করেছ? তুমি আমাকে কেন কিছু জানাওনি সোনালি? আমার দিকে তাকিয়ে চোখের কোণ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে, কিন্তু হাত দুটো আস্তে করে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে ভাঙা গলায় বলল, তুমি তুমি কেন চলে এলে সবুজ? আমি তো তোমাকে আসতে বারণ করেছিলাম। কেন এলে তুমি নিজের এত বড় স্বপ্নের প্রজেক্টটা নষ্ট করে? ওর হাত দুটো নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরলাম। চোখে অপলক ভালোবাসা আর ব্যাকুলতা নিয়ে বলছি, তুমি কি পাগল হয়ে গেছো সোনালি? তুমি হাসপাতালে আর বিছানায় কষ্টে ছটফট করবে, আর আমি সেখানে বসে অফিসের প্রজেক্ট সামলাবো? তোমার কি মনে হয় আমার ভালোবাসা এতটাই সস্তার কৃত্রিম? আমাকে সত্যিটা বলো, কি হয়েছে? স্যার কেন আমার কাছে এত বড় ঘটনাটা লুকালেন? ও নিজেই আমাকে কঠোরভাবে বারণ করেছিল তোমাকে কিছু জানাতে সবুজ। আজ থেকে 12 দিন আগে সোনালি যখন তোমার জন্য কিছু কেনাকাটা করতে বাইরে গিয়েছিল, রাস্তায় একটা মারাত্মক কার অ্যাক্সিডেন্ট হয়। মাথায় ভীষণ বাজে আঘাত পেয়েছিল। ডাক্তাররা ওকে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলেছেন। ও জানতো এই খবরটা পেলে তুমি প্রজেক্ট আর ক্যারিয়ারের কথা ভুলে এক মুহূর্তে ছুটে আসবে, তাই ও আমার থেকে ফোনটা কেড়ে নিয়ে তোমাকে অমন নিষ্ঠুর মেসেজটা পাঠাতে বাধ্য করেছিল, যাতে তুমি ক্যারিয়ারে মন দাও। সোনালির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। গলার স্বর আবেগে বুঝে আসে। সোনালি, তুমি তুমি আমার কেরিয়ারের কথা ভেবে এত বড় একটা অ্যাক্সিডেন্টের কথা আমার থেকে লুকিয়ে রাখলে? নিজের এই যাতনাটা একা একা সহ্য করলে শুধু আমার প্রমোশনের জন্য? তোমার জীবনে এই বড় সুযোগটা যে আমার চেয়েও অনেক বেশি মূল্যবান ছিল সবুজ। বাবা কত আশা করে তোমাকে এত বড় দায়িত্ব দিয়েছিলেন। আমি চাইনি আমার এই সাময়িক বিপদের জন্য তোমার ক্যারিয়ারে কোনো কালো দাগ পড়ুক। আমার এইটুকু শারীরিক কষ্ট তোমার সাফল্যের সামনে কিছুই নয়। সোনালির কপালে আলতো করে নিজের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে হৃদয়ের গভীরতম আবেগ দিয়ে বলছি, তুমি কতটা বোকা সোনালি। আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় প্রমোশন তো তুমি নিজেই। পৃথিবীর সমস্ত ধন সম্পদ আর পদমর্যাদা এক পাল্লায়, আর তোমার মুখের ওই এক চিমটে মিষ্টি হাসি অন্য পাল্লায়। তোমায় কষ্টে রেখে যদি আমি পুরো বিশ্ব জয় করি, তবে সেই জয়ের কোনো অর্থ আমার কাছে নেই সোনালি। আই এম সরি সবুজ, আই এম সো সরি। আমি আর পারছিলাম না তোমাকে ছাড়া এই ব্যথা সহ্য করতে, কিন্তু আমি চাইনি তোমার ক্ষতি হোক। আমাকে ক্ষমা করে দাও। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখে ভালোবাসার অশ্রু নিয়ে বললাম, পাগল একটা, ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। যে ভালোবাসায় এত বড় নীরব ত্যাগ থাকে, সে ভালোবাসা তো স্বয়ং ঈশ্বর রক্ষা করেন। আমি কোনো ভুল করিনি দেশে ফিরে এসে। আমার আসল প্রজেক্ট তো তুমি নিজেই সোনালি।
সত্যি তোদের এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমি বারবার হেরে যাই। সবুজ, তুমি প্রজেক্ট ছেড়ে চলে এসেছো বলে আজ আমার মনে কোনো আফসোস নেই। বরং আজ একজন বাবা হিসেবে আমি অহংকার বোধ করছি যে আমার মেয়ের জীবনে এমন একজন পুরুষ আছে যে পদের চেয়ে ভালোবাসাকে বেশি সম্মান দেয়। প্রজেক্ট অন্য কেউ সামলাবে, কিন্তু আমার সোনালির এই হাসি আর জীবনটা শুধু তুমিই গুছিয়ে দিতে পারো। ধন্যবাদ স্যার, আমাকে আর আমাদের ভালোবাসাকে এতটা বোঝার জন্য। থা মিস্টার সবুজ, প্রজেক্ট ছেড়ে তো চলে এলে, এখন তো কিছুদিন পুরোটাই বেকার। আমার খেয়াল রাখবে কে বলো তো? ওর গাল থেকে আলতো করে জলটাকে মুছিয়ে দিয়ে কেন, তোমার এই 24 ঘন্টার সার্বক্ষণিক সেবক। আজ থেকে আমার একমাত্র কাজ হলো তোমাকে সুস্থ করে তোলা আর খুব তাড়াতাড়ি পাহাড়ে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। আর কোনোদিন আমাকে একা ফেলে দূরে যাবে না তো? যদি এই জীবনটা শেষ হয়ে যায়, তাও তোমাকে ছেড়ে যাওয়ার শক্তি এই সবুজের নেই। আমাদের এই গল্পে শুধুই ভালোবাসার জয় হবে সোনালি, সব সময়। সোনালির সেই মারাত্মক অ্যাক্সিডেন্টের পর দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। আমার নিবিড় পরিচর্যা, ভালোবাসা আর ডক্টরের করা চিকিৎসায় ও এখনো অনেকটাই সুস্থ। মাথার ব্যান্ডেজ খুলে গেছে, গালের সেই ফ্যাকাশে ভাবটা কেটে গিয়ে আবার সেই চেনা গোলাপি আভা আর চঞ্চলতা ফিরে এসেছে। তবে বসের দেওয়া কথা অনুযায়ী সিঙ্গাপুরের প্রজেক্টটা হেড অফিসের অন্য এক ডিরেক্টর সামনে নিলেও আমার সততার ত্যাগে মুগ্ধ হয়ে বোর্ড অফ ডিরেক্টরস আমাকে ইন্ডিয়ান রিজিয়নের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। আজ সে ঐতিহাসিক দিন, সোনালিকে দেওয়া আমার সেই পুরনো কথা রাখার দিন। আমরাও অবশেষে এসে পৌঁছেছি পাহাড়ে, কালিম্পংয়ের এক নিরিবিলি অপূর্ব কটেজে। কটেজের কাঠের ব্যালকনিতে দাঁড়িয়ে চারিদিকের পাইন বন আর মেঘের খেলা দেখতে দেখতে বাতাসে 2 হাত ছড়িয়ে দেয় সোনালি। ওর চুলে পাহাড়ি হাওয়া দোলা দিচ্ছে। পিছন থেকে আমি এসে দাঁড়াতেই ও ঘুরে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলে, উফ সবুজ, চারিদিকের এই শান্ত পরিবেশ, কুয়াশায় ঢাকা পাইনের গন্ধ, মনে হচ্ছে আমরা যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। তুমি সত্যিই তোমার দেওয়া কথাটা রাখলে। পিছন থেকে সোনালির কোমরে আলতো করে হাত রেখে ওকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ঘাড়ের মধ্যে চিবুক রেখে বললাম, সোনালিকে দেওয়া কোনো কথা এই সবুজ আজ পর্যন্ত খেলাপ করেছে বলো? সেদিন এয়ারপোর্টে যে কথাগুলো অসম্পূর্ণ থেকে গিয়েছিল, আজ এই মেঘ আর পাহাড়ের কোলে দাঁড়িয়ে সেই কথাগুলোই পূর্ণ করতে চাই। এই যে চারিদিকে নিরবচ্ছিন্ন শান্তি, এটা শুধু তোমার উপস্থিতির জন্যই এত সুন্দর লাগছে। জানো সবুজ, ওই অ্যাক্সিডেন্টের পর যখন হাসপাতালে একা শুয়েছিলাম, তখন ভীষণ ভয় হতো। মনে হতো হয়তো আমি আর কোনোদিন তোমার সাথে এভাবে পাহাড় দেখতে আসতে পারবো না। কিন্তু আজ যখন তোমার এই বুকের ওম পাচ্ছি, মনে হচ্ছে আমার জীবনের সব ক্ষত এক নিমিষেই মিলিয়ে গেছে। ওসব বাজে স্মৃতি আর একদম মনে করবে না সোনালি। অতীতকে পিছনে ফেলে আমাদের এই নতুন পথ চলা। এখন শুধু তুমি, আমি আর আমাদের এই ভালোবাসার এক মেঘলা আকাশ। আজ কিন্তু কোনো প্রজেক্ট নেই, কোনো বসের করা নজর নেই। আজকে সারা দিন আমি শুধু আমার রানীর হুকুম তামিল করব। তাই নাকি? তাহলে শোনো মিস্টার এমডি, আমার প্রথম হুকুম হলো এখনই কটেজের বাইরে ওই হালকা টিপটিপ বৃষ্টিতে আমার সাথে হাঁটতে হবে। আর হাঁটার সময় তোমার এই ভাঙা গলায় আমাকে একটা রোম্যান্টিক গান গিয়ে শোনাতে হবে। এই রে, পাহাড়ে এসেও গান? সোনালি, পাহাড়ি বাতাস এমনিতেই বেশ ঠান্ডা, তার উপর আমার গান শুনলে আশেপাশের মেঘগুলোও ভয় পেয়ে পালিয়ে যাবে। একদম বাহানা দেবে না। তুমি প্রমিস করেছিলে না যে আমি যা বলবো তাই শুনবে? চলো, হাত ধরো আমার। জো হুকুম আমার রানী সাহেব। আপনার জন্য আমি গান কেন, পুরো পাহাড় মাথায় তুলে নিতে পারি। চলো, আজ এই বৃষ্টি আর কুয়াশার ভিতরেই আমরা হারিয়ে যাই। হঠাৎ কটেজের নিচের লিভিং রুম থেকে সাউন্ড সিস্টেমে হালকা কাশির শব্দ আর বসে রসিকতা ভরা গলা ভেসে আসে।
হুম, তা ওপরতলা থেকে কি নিচে নামার কোনো ইচ্ছা আছে, নাকি পুরো ট্রিপটা ব্যালকনিতেই কাটিয়ে দেওয়ার প্ল্যান? বাবা, তুমি নিচে কখন এলে? তুমি না বলে গ্যাংটং এর পিকনিক শেষ করে কাল সকালে আসবে? মিটিং তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাছাড়া ভাবলাম আমার মেয়ে জামাই পাহাড়ে এসে ভালোবাসার চর্চা করছে, আর বুড়ো বাবা একটু পাহাড়ি চা কফি খাবে না। তা কি হয়, নিচে নেমে এসো দুজনে, পাহাড়ি ফ্রেশ কফি রেডি। স্যার তো আমাদের রোম্যান্সের 12টা বাজাতে ওস্তাদ। বিয়ের আগেও বসের কেবিনে এসে ধরা পড়তাম, আর আজ কটেজের ব্যালকনিতেও রেহাই নেই। চুপ করো তো। বাবা না থাকলে কি আমরা আজ এখানে আসতে পারতাম? চলো নিচে যাই, বাবার সাথে এক কাপ গরম কফি খেয়ে তারপর আমরা বৃষ্টিতে ভিজতে বের হব। সোনালির এই খিলখিলিয়ে হাসির শব্দটা কটেজের পাহাড়ি বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল। ওর হাত ধরে যখন কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, আমার মনে হচ্ছিল জীবনের সেরা মুহূর্তগুলো বাঁচতে কোনো রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। প্রিয় মানুষের হাত আর ভালোবাসায় একটু অমি একটা সাধারণ মুহূর্তকে স্বর্গীয় বানিয়ে তুলতে পারে। কিন্তু আমরা কেউ জানতাম না এই পাহাড়ি ছুটির শেষেই আমাদের জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে বড় আর সুন্দর সারপ্রাইজটি। নিজের মনেই অসীম এক আনন্দ আর ঘোর লাগা অনুভূতি নিয়ে পড়লাম। পাহাড়ে কাটানো সে সুন্দর কুয়াশাটা যেন দিন দিন স্বপ্নাবেশের মতো কেটে গেল। কুয়াশা ঘেরা পাইন বন, টিপটিপ বৃষ্টি আর সোনালি সেই চঞ্চল হাসি আমাদের ভালোবাসাকে আরও কয়েক গুণ গাঢ় করে দিয়েছিল। কালিম্পংকে আলবিদা জানিয়ে আমরা যখন শহরে ফিরে এলাম, তখন সোনালির মধ্যে একটু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। ও কেমন যেন একটু শান্ত হয়ে গেছে, কথায় কথায় অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে, আর মুখে সারাক্ষণ এক স্বর্গীয় স্নিগ্ধতা খেলে যাচ্ছে। ডক্টরবাবু চেম্বারের বাইরে যখন আমি আর স্যার করিডোরে উৎকণ্ঠা নিয়ে পায়চারি করছিলাম, তখন বুকের ভিতরটা অজানা এক পজিটিভ আশঙ্কায় ধুকপুক করছিল। অফিসে এত বড় বড় ডিল এক নিমেষে ফাইনাল করে ফেলো, আর আজ ডাক্তারবাবুর ঘরের বাইরে দাঁড়িয়ে হাত পা একদম বরফের মতো ঠান্ডা করে ফেলেছ। স্যার, আসলে সোনালির তো আবার মাথা ঘোরার বমি হচ্ছিল। পাহাড়ে অত জার্নি হলো, সে অ্যাক্সিডেন্টের কোনো পুরনো আফটার ইফেক্ট নয় তো স্যার? আমার কিন্তু ভীষণ ভয় করছে স্যার। আহা, আরে বোকা ছেলে, তুমি ক্যারিয়ার আর অফিস ছাড়া প্র্যাকটিক্যাল লাইফের খবর সত্যি কিছু রাখো না দেখছি। ডাক্তারবাবু বেরোনি না, অত অস্থির হতে হবে না। হঠাৎ কেবিনের দরজা খুলে ডক্টরবাবু হাসি মুখে বেরিয়ে এলেন। ওনার পিছন পিছন সোনালিও বেরিয়ে এলো। ওর মুখটা লজ্জায় লাল হয়ে আছে, আর চোখের কোণে জমে আছে আনন্দের অশ্রু। ও সোজা এসে আমার সামনে দাঁড়ালো, কিন্তু চোখ দুটো নিচের দিকে নামানো। এক ছুটে সোনালির কাছে গিয়ে ওর হাত দুটো আঁকড়ে ধরে বললাম, সোনালি, কি বলেছেন ডক্টরবাবু? সব কিছু রিপোর্ট ঠিক আছে তো? তুমি ভালো আছো তো সোনা? চোখের জল সামলে মুখ তুলে আমার দিকে তাকাই। ওর ঠোঁটের কোণে এমন এক মিষ্টি হাসি ফুটে ওঠে যা আমি আগে কখনো দেখিনি। সোনালি আস্তে করে আমার হাতটাকে নিজের পেটের উপরে রাখে, খুব নিচু ও কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, তোমার সোনালি একদম ভালো আছে সবুজ, আর খুব তাড়াতাড়ি আমাদের এই ভালোবাসার সংসারে আরো একজন ছোট সদস্য আসতে চলেছে। তুমি বাবা হতে চলেছো সবুজ। এক মুহূর্তের সময় যেন থমকে গেল। চারপাশে সমস্ত কোলাহল নিভে গেল। সোনালির হাতের উপর নিজের হাতটাকে রেখেই আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। শব্দটা কানে যেতেই বুকের ভিতরটা এক অভূতপূর্ব শিহরণে কেঁপে উঠল। শ্বশুর, সোনালি, তুমি সত্যি বলছো? আমি আমি বাবা হচ্ছি? হ্যাঁ গো পাগল, তুমি সত্যি সত্যি বাবা হতে চলেছো। আমাদের ভালোবাসার ছায়ায় এবার নতুন এক অঙ্কুর ফুটতে চলেছে। গর্ব আর আনন্দের অতিশয্যে বসের চোখ দুটো জলে ভরে ওঠে। উনি এগিয়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। কনগ্র্যাচুলেশনস মাই সান, আজ আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আর গর্বিত দাদু বানিয়ে দিলি তোরা। সবুজ, তোকে প্রথম দিন যখন ইন্টারভিউ বোর্ডে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম তুই আমার এই পরিবারটাকে আগলে রাখার জন্য ঈশ্বর প্রেরিত মানুষ।
স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর সোনালীকে দুহাতে আলতো করে জড়িয়ে ধরে চোখে অপার ভালোবাসার জল নিয়ে বললাম, থ্যাংক ইউ সোনালী, আমার জীবনের এই সাধারণ ক্যানভাসে এত রং, এত আনন্দ আর এত বড় একটা পূর্ণতায় নিয়ে দেওয়ার জন্য। একসময় আমি ছিলাম শুধুই একজন সাধারণ চাকরি প্রার্থী, আর আজ আমি একটা সাম্রাজ্যের দায়িত্বশীল মানুষ, একজন ভালোবাসার স্বামী, আর খুব তাড়াতাড়ি একজন বাবা হতে চলেছি। এবার কিন্তু তোমার দায়িত্ব আরো 100 গুণ বেড়ে গেল মিস্টার এমডি। এখন থেকে শুধু আমার অভিমান নয়, এই ছোট রাজপুত্র বা রাজকন্যারও সব বায়না তোমাকে এক বাক্যে পূরণ করতে হবে। পৃথিবীর সমস্ত কাজের চেয়ে, সব চাকরির চেয়ে আমার কাছে সবচেয়ে সেরা প্রজেক্ট হবে তোমার সারা জীবনের আনন্দ আর নিরাপদে রাখা। সোনালী, তুমি আমার জীবনের সেই প্রথম প্রেম, যা আজ পূর্ণতার শেষ সীমানায় এসে পৌঁছালো। আর তুমি আমার জীবনের সেই রাজপুত্র সবুজ, যার হাত ধরে আমি হাজারটা জীবন এভাবে হাসি মুখে কাটিয়ে দিতে পারি। আমাদের এই গল্পটা কখনোই শেষ হবে না, এটা চলতে থাকবে যুগের পর যুগ ধরে, কেবল ভালোবাসার সুবাস ছড়িয়ে।